মানুষ কেবল এখন নোটিস করে না, মানুষ এখন মজার জন্য কেবল আপনাকেই ডাকে। এখন অনেকেই আছে যারা হয়তো স্ট্যান্ড আপ কমেডিয়ান প্লাস উপস্থাপনা করছে। আমি কিন্তু হয়তো সেই পর্যায়ের আনন্দ দিতে পারবো না বা হো হো করে হাসাতে পারবো না, আমি বিনোদন দিতে পারবো। এই যে বড় বড় মানুষগুলো যখন থাকেন বা ব্র্যান্ডের, তখন তো একটা প্রেশার থাকে, তখন আসলে হ্যান্ডেল করেন কিভাবে? আই হ্যাভ আ সিস্টেম, রাইট। ঠিক মনে করেন খেলা দিয়ে বলি, সাকিব তামিম যখন ব্যাটিংয়ে নামার আগে ওদের তো এক ধরনের রিচুয়াল থাকে। আমি মনে করি আমার কাজটা অতটাই জরুরি। এই পডকাস্টটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, এবং যারা শুনবেন এবং শুনছো সবার জন্য আরও বেশি স্পেশাল। কারণ হচ্ছে আমিও আসলে তার গল্প শুনতে চাই। তিনি কেবল আমাদের দ্বারা প্রশংসিত না। একটু কল্পনা করেন জাস্ট, আপনার হচ্ছে আমাদের এই বাংলা, ওপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং পুরো বিশ্বে যেই ক্রিকেটার অনেক বেশি জনপ্রিয়, তিনি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। তিনিও তাকে নিয়ে স্টেজে ডেকে প্রশংসা করেন। জাস্ট ভাবেন তাহলে আজকে আমরা কাকে নিয়ে গল্প করব এবং আড্ডা দিব। আমরা আজকে ডেকে এনেছি কাজী সাবির, যিনি হচ্ছে, এখন কেবল তার একটা পরিচয় দিলে কিন্তু হবে না যে তিনি একজন স্পোর্টস অ্যানালিস্ট বা স্পোর্টস কমেন্টেটর বা অ্যাঙ্কার। তিনি কর্মজীবন শুরু করেছিলেন স্পোর্টসে, যদিও এখন স্পোর্টসে তিনি অনেক বেশি সময় দেন, কিন্তু তিনি কিন্তু স্পোর্টসের মধ্যেই ছিলেন না। তাকে আমরা খবর পড়তে দেখেছি, তিনি বাংলা ভিশনে কাজ করেছেন, এরপরে চ্যানেল 24-এ কাজ করেছেন, আর এখন তিনি অনেকগুলো জায়গায় সময় দেন। তিনি একজন উদ্যোক্তাও। তিনি খেলা ভিত্তিক একটা এডটেক করেছেন, খেলবেই বাংলাদেশ। পাশাপাশি তিনি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিও খুলেছেন, আবার একসময় কাজ করেছেন অনেক লোভনীয় অনেকের কাছে, এবং সেই স্বপ্নের দেশের দূতাবাস ধরেই নিতে পারেন। তারপর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের যে দূতাবাস, সেখানেও তিনি কাজ করেছেন। এছাড়াও অনেক পরিচয় আছে, ইন্ট্রোতে বোধহয় সব বলে শেষ করা যাবে না। তার জন্য আমার আসলে সাবির ভাইয়ের কাছে যেতে হবে। চলুন তাহলে আজকের গল্পটা হোক সময়ের স্কুলের এবারের সিজনের বেস্ট একটা পডকাস্ট। আমরা যাই তাহলে কাজী সাবিরের কাছে। ভাই, আমি বলছিলাম যে থামলেন কেন? আমার থামার কারণ হচ্ছে যে মানুষ আপনার কথা শুনতে চায়। না, আমি একটা জিনিস একটু বলতে চাই। ধন্যবাদ সৌরভ গাঙ্গুলির ব্যাপারটা মেনশন করার জন্য। আমি চাচ্ছিলাম মেনশন করেন এই কারণে, দেখেন এটা অবশ্যই সৌরভ গাঙ্গুলির মতো মানুষ যখন প্রশংসা করে, আমার জন্য এটা কল্পনাতীত, বিশাল একটা মাইলস্টোন। কিন্তু এটা সাথে সাথে এটাও বলতে হয়, এত বছর কাজ করেছি, মানুষ আমাকে নোটিস করেনি। যখন বাইরের কেউ বলে তখন কেন জানি আমরা একটু বেশি দাম দিই। অবশ্যই সৌরভ গাঙ্গুলি উনি উপস্থাপক হিসাবে অনেক বড়, বাট আপনি যেটা বলেছেন আসলে আমার ক্যারিয়ার এটা একটা টার্নিং পয়েন্টের মতো। হঠাৎ করে মানুষ আমাকে নোটিস করা শুরু করলো যে না, আচ্ছা এই মানুষটা এক্সিস্ট করে। না, তবে আমি আবার থামাতে চাই, নোটিস হয়তো আরও আগেই করেছে, আমরাও করেছি, কিন্তু তারপরে হয়তো নোটিসের মানে হচ্ছে প্রেক্ষিত আরও বেড়ে গেছে। না, অবশ্যই অবশ্যই এটা আমার জন্য মানে কিভাবে বলবো এটা, যে মানুষের বলে না যে কোনো অ্যাক্টরের ফিল্ম রিলিজ হওয়ার পরে যেই ধরনের এক ধরনের রেসপন্স আসে, আমি লিটারেলি 3-4 দিন সেরকম একটা সময় ছিলাম স্বপ্নের মতো। তবে একটু আপনি যেহেতু অনেক হিউমারাস সোশ্যাল মিডিয়াতে থাকেন এবং আপনার অ্যাঙ্করিংয়েও অনেক মজা করে কাজ করেন, সেক্ষেত্রে একটু আমিও মজা করে একটা জিনিস ফার্স্টেই ছুড়ে দিতে চাই। সেটা হচ্ছে, এত বেশি প্রশংসা নেওয়ার পরে মোটা হচ্ছেন না কেন? মোটা হচ্ছে না, প্রশংসাটা মাথায় নিচ্ছি না, বলে যে মাথাটা বড় হয় আগে আর কি। রাইট। তো প্রশংসাটা আছে, হৃদয় নিচ্ছি, সেটা দরকার। তবে এই হিউমারাস যে নলেজটা, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। এই জায়গাটা কি আপনি নিজে নিজে থিঙ্ক করে ডেভেলপ করেছেন, নাকি বলতে পারবেন ন্যাচারালি পেয়েছেন? কিছুটা তো অবশ্যই ন্যাচারালি আছে, কিন্তু আমি মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে যে আমি মজাটা করি, যে কোনো একটা ইস্যুতে হিউমার খোঁজার চেষ্টা করি, সেটা চর্চার ব্যাপার। আমার মনে হয় পড়াশোনার ব্যাপার আছে। কারণ আমি তখন বিশেষ করে আমরা তো একই ঘরানার মানুষ, এবং সবসময় দেখা যায় একজন আরেকজনের স্ট্যাটাস দেখি, দেখা যায় একটা টপিক খুবই জটিল এবং হয়তো আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক বেশি সেন্সিটিভ, কিন্তু আপনি এত মজা করে প্রেজেন্ট করছেন, সেটা থেকেও অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আমার মনে হয় যে কেন করি এটা রাব্বি ভাই, সেটা বলি যে আমরা তো এমনি সবাই খুব সিরিয়াস থাকি ওভারঅল আমাদের জীবনযাপনটা যেমন, আর সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে এখন আর মজার জায়গায় নাই। যে কোনো কিছু হতে পারে এখান থেকে, ইউ নেভার নো, একটা ভয় কাজ করে। হ্যাঁ, আপনার একটা সামান্য কমেন্ট যেটা আপনার কাছে একদম একটা নিরীহ কমেন্ট মনে হতে পারে,
সেটা থেকে এটা একটা ন্যাশনাল ইস্যুও হয়ে যেতে পারে। আর যারা হচ্ছে সেলিব্রিটি আপনার মতো তাদের না, জন্য আরো টাফ। আমি আমার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অত আহামরি কিছু না, বাট তারপরেও আর কি যে কিছুটা যেহেতু আমি মিডিয়ার সাথে জড়িত, অবশ্যই আমাকে সাবধান থাকতে হয়। কিন্তু আমি নিজে অনেক মজা পাই আমার নিজের স্ট্যাটাসে, এটা খুব জরুরি যে আমি আগে হাসি। এটা কি আপনার কাজের ক্ষেত্রে হয় যে আপনি যখন অ্যাঙ্করিং করেন অথবা কোনো একটা এমসি করেন, সেক্ষেত্রে যেই কাজটা আপনাকে এন্টারটেইন করে ওইটাই ডেলিভারি দিতে পারেন বলেই কি মানুষ খুব বেশি মজা পাচ্ছে? একদম স্পট অন। রাবি ভাই, আমি যখন চিন্তা করলাম যে নিউজ প্রেজেন্টেশন ছেড়ে আমি উপস্থাপনা করব, এইটা কিন্তু একেবারে আমার একটা সচেতন সিদ্ধান্ত ছিল যে আমি আলাদা কিভাবে হব। আপনি প্রেজেন্ট করছেন, আপনি একজন দুর্দান্ত উপস্থাপক, আপনার থেকে আমি কিভাবে নিজেকে আলাদা করব। তখন আমি আমার একটা নিশ খুঁজে নিলাম যে আমি হিউমারাস টক শোজ করব। খেলার তো অনেকে অনুষ্ঠান করছে, শুরুটা তো খেলা দিয়ে হয়েছে, আমি আলাদা কিভাবে হব। আমি আস্তে আস্তে ধীরে ধীরে হিউমার ঢোকানোর চেষ্টা করলাম, এবং এইটা একটা প্রসেস। আপনি দীর্ঘদিন কাজ করছেন, জানেন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর মানুষ এটা নোটিস করবে না, কিন্তু যখন চেষ্টা করে যেতে থাকবেন, অনবরত করতে থাকবেন, মানুষ একটা পর্যায়ে জানবে যে হ্যাঁ, আমার কাছে অনেক শো আসে বলে যে স্যার ভাই মজা করতে হবে, কিন্তু আমি ওটাই চাই, কারণ ওটা আমি পারি। তার মানে হচ্ছে মানুষ কেবল এখন নোটিস করে না, মানুষ এখন মজার জন্য কেবল আপনাকেই ডাকে। না, আরও অনেককে হয়তো ডাকে, বাট সেটাও বলে রাখি যে আমি কিন্তু এখন অনেকেই আছে যারা হয়তো স্ট্যান্ড আপ কমেডিয়ান প্লাস উপস্থাপনা করছে। আমি কিন্তু হয়তো সেই পর্যায়ের আনন্দ দিতে পারবো না বা হো হো করে হাসাতে পারবো না, আমি বিনোদন দিতে পারবো। কিন্তু আপনার মধ্যে যেইটা আরো বেশি থাকে, আমরা যেটা নোটিস করেছি, বা যেই জন্য আসলে আপনাকে বিশেষ করে এই সময়ের স্কুলের স্পেশাল এপিসোডে ডেকে আনা, সেটা হচ্ছে আপনি বলছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ানের মতো হো করে হাসাতে পারবো না, কিন্তু আপনার মধ্যে মনে হয় না যে অনেক ভারী কি প্রোগ্রাম, ওয়েটফুল প্রোগ্রাম, কিন্তু সেখানে একেবারেই হাসি ঠাট্টা নাই, কিন্তু আপনি এত সুন্দর করে সেখানটাকে একটা মজার পরিবেশ নিয়ে আসেন, যার কারণে আপনাকে বিশ্বের বড় বড় ব্র্যান্ড, যদি আমরা সর্বশেষ কন্টেন্টের কথা বলি, মার্সিডিজ বেঞ্জ, তারা ডাকে। হ্যাঁ, মানে সেটাই ব্যাপার। একদম মানে আপনি সঠিক প্রশ্নগুলো করছেন, যেটা বললাম যে আপনি একজন দুর্দান্ত উপস্থাপক। যে আমি যখন একটা ইস্যু নিয়ে কথা বলছি, সব সময় তো যে হো হো করে হাসার ব্যাপার না, বিনোদনের জায়গাটা আমরা একটু গুলিয়ে ফেলছি। রাইট, বিনোদন মানে ওইটা আবার বেশি হালকা হয়ে যায়, কারণ আপনি যখন বড় একটা ব্র্যান্ডের, এক্স্যাক্টলি, সেখানে তো আমি চাই না যেমন কিছু বলে মানুষ হেসে গড়াগড়ি খায়। রাইট, কিন্তু মানুষ বিনোদন পাক, এন্টারটেইনড হোক। আমার মনে হয় যে আমি চেষ্টা করি মানুষকে এন্টারটেইন করতে, মানুষের মুখে একটু হাসি ফুটুক, একটু ভালো টাইম তারা পাক। সেই জায়গা থেকে আমার মনে হয় যে অনেক দূর যাওয়া বাকি, বাট আমার মনে হয় কোথাও না কোথাও হয়তো আমি কিছুটা হলেও অর্জন করতে পেরেছি। তবে সবচেয়ে বড় ব্যাপার এই জায়গা থেকে লার্নিংও আছে, এবং যেই কারণেই আমরা আসলে বসা, যে হচ্ছে আপনি যে কোনো অবস্থান থেকে কিন্তু ইচ্ছে করলে আপনার ডেভেলপ করা সম্ভব। হ্যাঁ, কিন্তু দ্যাট বিং সেড, রাবি ভাই, আমরা তো খুব দ্রুত ফলাফল চাই, কিন্তু এই রাস্তাটা খুব কঠিন। আমি আপনাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। আমি 2011 বিশ্বকাপের শো করলাম, 2010 ফুটবল বিশ্বকাপের শো করলাম। আমার মনে হলো আমি খুব ভালো করি, অনেক ভালো। তো আমার হুমায়ুন ফরিদের সাথে পরিচয় ছিল, তো উনি আমাকে বললেন যে কি অবস্থা। আমি বললাম যে আমি আর টিভিতে কাজ করব না। বললো কেন? আমি বললাম যে এত ভালো কাজ করে কেউ ডাকে না। উনি তখন বললেন যে সাবির, শুনো, তোমার মনে হচ্ছে ভালো হয়, বাকি মানুষের মনে হচ্ছে না। ভালো কাজ মানুষ খুঁজেই নেয়, যেদিন মানুষ ডাকবে বুঝবা ভালো কাজ হচ্ছে। তার মানে আপনি স্বীকার না করলে এখন যেহেতু ডাকে, না মানে কিছুটা না, আমি আসলে জায়গা নিজেকে ভাবতেই পারি না আসলে, এখনো অনেকে আছে। সেই ক্ষেত্রে সেটা হয়তো আপনার বিনয়। আমরা যদি একটু বলি, যেহেতু স্পোর্টসে চলেই আসলাম, এবং আপনি বলছিলেন যে আই এম ভেরি কনফিডেন্ট ছিলাম ওই সময়, এবং এই যে এবারের যে বিশ্বকাপের শেষ দিনে যে যখন আপনি মেসিকে নিয়ে কথা বলছিলেন, অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলেন, আপনার কি মনে হয় না যে ওটা আপনার লাইফের আরেকটা টার্নিং পয়েন্ট, এবং খুবই বেশি কি বলবো, ঐতিহাসিকই বলা যায় যে ছিল? মানে অবশ্যই। এবং রাবি ভাই, এই জায়গাগুলো আসলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি আপনার এই ইমোশনটা স্ক্রিনে দেখাবেন কি দেখাবেন না? রাইট, কারণ এবং এগুলো কিন্তু অনেক সাহসী ডিসিশন। অবশ্যই এগুলোতে কেউ আপনাকে হেল্প করবে না, কেউ হেল্প করবে না, এবং আপনার ওই সময় ইমোশনটা ফোটাতেও হবে। আপনি জানেন যে আপনি টিভিতে কাজ করেন, যে অনেক সময় আমরা যা ডেলিভারি দেই স্ক্রিনে কিন্তু তার সিকি ভাগও আসে না। মনে হয় যে অনেক কিছু করে ফেললাম, যে দেখা যায় যে হ্যাঁ তো ফ্ল্যাট। তো সেই জায়গায় এগুলো একটু রিস্কি মুভ থাকে, কারণ দেখা গেল আপনি বেশি করে ফেললেন,
সেই ফাইন লাইনটা খোঁজা খুব মুশকিল, বাট আবার একটাইকে ওইটা কতটা ভালো হবে। লাইভ ছিল, হ্যাঁ, সো সেটা আপনার হাতে আর কিছু করার নাই, এটা চলে যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ার যুগে আপনার পৌঁছতে 2 সেকেন্ড লাগবে। হ্যাঁ, তবে যেহেতু ভেতর থেকে এসেছে, এটা কিন্তু আমাদের ক্যারিয়ারের একটা বড় জায়গা, যে আপনি নিজের আবার একেবারে সাচ্চা যে ভেতরকার নলেজটা, কোয়ালিটিকে কিন্তু শো করার একটা সুযোগ আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই আছে। এবং যখন ফাইন টিউনের জন্য আমরা অন্য একজনের কাছে বসি, হয়তো আপনার বেস্ট আইডিয়াটা মেকি হয়ে যায় অনেক সময়, তার কাছে হয়তো গ্রহণযোগ্য না, কিন্তু মানুষ হয়তো এটা নিত। মানে কে জানে, এই যে শেখার জায়গাটা আপনি যেটা বলছেন, যে আমি আসলে কার কাছে শিখব। আমি উপস্থাপক হতে চেয়েছি, আমি আপনাকে বলছিলাম যে আমি টিভি উপস্থাপক হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই না, নিউজ প্রেজেন্টার না, আমি একজন হোস্ট, আমি এমসি, আমি এটাই হতে চেয়েছি। এই জন্য আমি অনেকটা স্পোর্টসের শো বেছে করি, খুব বেশি অ্যানালাইসিস শো করি না, কারণ আমি হোস্ট হতে চাই। এখন আমি শিখবো কার কাছ থেকে? আমরা ছোটবেলা থেকে অত তার কাজ দেখেনি, নাম শুনেছি ফজলে লোহানী, উনি বিটিভিতে শো করতেন, যদি কিছু মনে না করেন। তারপরে হানিফ সংকেত, আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক, আব্দুল নূর তুষার, আফজাল হোসেন। আমি একটা শোতে বলি, আমি হোস্ট করছিলাম, কিছুটা অংশ আব্দুল নূর তুষার উনি হোস্ট করবেন। উনি যখন মঞ্চে গেলেন, আমার কনফিডেন্স সব নষ্ট হয়ে গেল, কারণ উনি যেভাবে কথা বলছেন, ওনার বাচনভঙ্গি, ওনার দাঁড়ানো। তুষার ভাই আসার পরে আমি বললাম যে আপনাকে এখানে আসতে কে বললো? যে আমার তো এখনো বাকি শোটা বাকি, মানে এখন আপনাকে তো অনেকক্ষণ টেনে নিতে হবে। কিন্তু তুষার ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি কখনো শেখার সুযোগ পাই নাই, যে আমি কিভাবে দাঁড়াবো, আমার দাঁড়ানোটা কি ভুল হচ্ছে। যেটা আমি আপনাকে বলছিলাম, যে আমি এত বছর টিভিতে কাজ করেছি বা উপস্থাপনা করি, কেউ আমাকে ভুল ধরিয়ে দেয়নি, বলেছে ভালো হয়েছে, কিন্তু বলে নাই যে খারাপ না বললে আমি ইমপ্রুভ করব কি করে। আমরা অ্যাজ অ্যাঙ্কর হিসেবে কি করতে পারি নিজেকে ডেভেলপের জন্য? মানে এখন আমি যেটা করি সেটা বলি, যে নিজের কথা না, যে আমার যখন কোনো শো থাকে, আমার বাসায় জানবে যে পরের দিন আমার শো আছে, আমি পোশাকটা পরে ফেলি, আমি এবং সবার জন্য বলে রাখা ভালো যে আজকেও আপনি যখন শোয়ে আসবেন, আপনি আমাকে লিখছিলেন যে রাব্বি আমি আসলে কোনো ড্রেস কোড আছে কিনা। হ্যাঁ, কারণ আমি জানতে চাচ্ছিলাম যে ক্রোমা আছে নাকি। তারপর আরেকটা জিনিস আমার খুবই আমি নোটিস করেছি, যে আপনি আবার বলছিলেন যে রিপোর্টিং টাইম কখন। সো আপনি এগুলো না বললেও হয়তো এখন পারতেন। সুতরাং আমার মনে হয় যারা এই পডকাস্টটা শুনবে, এবং আমাদের কিন্তু শুরুর দিকে এরকম কারো মেন্টালিটি থাকে না, আর আপনি তো অলরেডি, আপনাকে বরং আমরা অনার করে নিয়ে আসছি, কিন্তু সেই জায়গাটায় আপনি এই জিনিসগুলো এখনো ফলো করেন। সুতরাং যারা নতুন আসছে তাদের আসলে এই জায়গাগুলোতে, এবং এই জায়গায় আসলে নতুন কেউ না, প্রত্যেকটা শোই আমাদের জন্য নতুন। মানে আমার কাছে যেটা হচ্ছে যে আপনাকে আমি বলেছি, জিজ্ঞেস করছিলাম কখন আসবো, 2:15, আমি 2:14 এসছি। আমার মনে হয় যে এই সময়ের ভ্যালু করা, এটা একটা ডিসিপ্লিন। আমি খুব বেশি ট্যালেন্টেড নাও হতে পারি, কিন্তু ডিসিপ্লিন আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। সঠিক সময় সঠিক জায়গায় থাকাটাও খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে সেটা আমি সবসময় মনে করি। এবং আজকে আমি আবারও বলি যে একজন তো দেখবে, আমি যদি ভাবি কয়জন দেখবে, ধরে নে একজন দেখবে, সে আমার থেকে কিছু শিখতে পারে, সে আমার ফিউচার এমপ্লয়ার হতে পারে, যে হয়তো দেখে ভাবতে পারে ছেলেটা তো ভালো কথা বলে, আমাকে তো চেনে না, আমাকে তো বাংলাদেশের সবাই চেনে না। নতুন একজন দেখে আমাকে একটা কাজ দিতে পারে, পুরনো একজন দেখে আমার খারাপ পারফরম্যান্স দেখে ভাবতে পারে হয়তো ভুলে যেতে পারে, ও খারাপ হয়ে গেছে, ওকে দিয়ে হবে না। এখন হয়তো তার পজিটিভ মাইন্ড চেঞ্জ হয়ে যে কোনো ধরনের স্ক্রিন, বিট আর টিভি, আমার অনলাইনে আমি যখন ভিডিওতে আসি, তখন আমি কেয়ারফুল থাকি, যেটাই পাবলিক ডোমেন, যেটাই মানুষ দেখবে, সেটাতেই আসলে আপনার প্রস্তুত থাকতে হবে, এবং এগুলো আপনাকে রিটার্ন দিবে। এগুলোর কোনো ব্যাপার নাই। আপনার জায়গাটা আমার মনে হয় আরেকটু আলোচনাটা বড় করা দরকার, যে ধরেন আমরা যারা স্ক্রিনে কাজ করি, আপনি আরো চ্যালেঞ্জিং জায়গাগুলোতে ফেস করেন, সেটা হচ্ছে একেবারে মানুষের সামনে। সব অ্যাঙ্কররা কিন্তু এমসি করে না বা পারেও না, রাইট। এবং যখন আপনি ওয়ার্ল্ড ক্লাস কোনো ব্র্যান্ডের সাথে যুক্ত হন, আমরা যদি লাস্ট বলছিলাম মার্সিডিজ বেঞ্জ, তারপর আপনার সাথে আমরা আড্ডায় বলছিলাম একটা ফ্যাশনের ইসের কথা, এই যে বড় বড় মানুষগুলো যখন থাকেন বা ব্র্যান্ডের, তখন তো একটা প্রেশার থাকে, রাইট, অনেক বড় প্রেশার থাকে, বিশাল প্রেশার। হ্যাঁ, সেই প্রেশারগুলো বা সেই জায়গাটা আপনি, যেমন আপনি ধরেন সৌরভ গাঙ্গুলি শোটাই করছিলেন, সেখানে অনেক বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন, তারা তো খুব এই টাইম ফ্রেম, ওয়ার্ড সিলেকশন, নিজের মেধা দক্ষতা দিয়ে এত বড় জায়গায় গিয়েছেন, তখন আসলে হ্যান্ডেল করেন কিভাবে? আপনার স্পেশাল কোয়ালিটি তখন কোনটা থাকে বা কি দেখান? তো বেসিক্যালি আই হ্যাভ আ সিস্টেম, রাইট। ঠিক মনে করেন খেলা দিয়ে বলি, সাকিব তামিম যখন ব্যাটিংয়ে নামার আগে
ওদের তো এক ধরনের রিচুয়াল থাকে। হ্যাঁ, হ্যাঁ। আমি মনে করি আমার কাজটা অতটাই জরুরি। রাইট। আমি সুপার টেন্সড থাকি। হুম, হুম, আমি আমার শ্বাস নিয়ে কাজ করি। হুম, হুম, আমি স্ক্রিপ্টটা বারবার হুম, ইয়ে করি। আই মেক শিওর আমি যেটা পড়েছি সেটা আমি কমফোর্টেবল কিনা। রাইট। শার্টটা একটু বড় কিনা বা আমার স্যুটটাতে আমি একেবারে যখন আমি দাঁড়াবো। এটা হচ্ছে ১ম জিনিস হুম, যে আমার অনেক প্রস্তুতি থাকে। আমি স্ক্রিপ্টটা বারবার বলতে থাকি। আমার যে জিনিসটা থাকে, রাব্বি ভাই ওপেনিং ইজ দ্য কি। রাইট। আমি ওপেনিংটা ১০০ বার প্র্যাকটিস করি। ওয়াও! কারণ যখন আমি ১ম বলবো, আপনি জানেন হয়েই যায়, ফাম্বল হয়ই। স্বাভাবিক এটা। ওইটা আমার জন্য খুব ইম্পোর্টেন্ট। ইটস লাইক আমি ন্যাচারাল কথা টেস্ট বলছেন। ম্যাচের ১ম বলটা ফেস করছি। হুম, হুম, ওইভাবে দেখি। ওইটা আমি প্র্যাকটিস করে থাকি এবং আমার মুখস্থ থাকে। হুম, হুম, লিটারালি মুখস্থ। হুম। ওইটা আমি চান্স নেই না। হুম, হুম, কারণ আমি শুরুতে যাব। সেকেন্ডলি যখন আপনি দেখছেন আপনার সামনে এত বড়, বড় মানুষ আছে, আপনাকে ওন করতে হবে। হুম, আপনাকেও নিজেকে বিশ্বাস করতে হবে ইউ বিলং হিয়ার। রাইট। অবশ্যই সৌরভ গাঙ্গুলি আছে, অবশ্যই মাননীয় মেয়র আছেন, অবশ্যই বড়, বড় ব্যবসায়ীরা আছে। অবশ্যই ইউ আর রিপ্রেজেন্টিং আ ব্র্যান্ড। রাইট। বাট আপনাকে ওই জিনিসটা জানতে হবে। সো এটা একটা ভিতর থেকে আপনার ওই রিচুয়ালটা আসতে হবে। আপনার নিজেকে বলতে হবে, আপনাকে আয়নায় নিজের চেহারা দেখতে হবে। যেমন একটা সময় আমি এই স্টেজ শোতে মেকআপ নিতাম না। হুম, হুম, দেন আমি দেখলাম যে এগুলা ছবিতে বা সামনাসামনি খারাপ দেখায়। রাইট, এখন আমি নিজের খরচেই আমি হালকা পাফ নিয়ে নেই। রাইট, গেম চেঞ্জার। রাইট। কমপ্লিটলি গেম চেঞ্জার। কারণ আপনার মুখে অনেক লাইট পড়বে। হুম, হুম। আপনাকে যারা ঘামটা দেখছে হইলে অন্যরকম দেখাবে। এক্সাক্টলি। আপনাকে যারা দেখছে তারা তো আপনাকে একটা পারফর্মার হিসাবে দেখছে। আমি যখন আপনার বাসায় মেকআপ নিয়ে যাই, আপনি অবাক হবেন যে, "স্যার ভাই মেকআপ নিয়ে আসছেন হ্যাঁ। কেন?" এখন তো আমরা একজন না, না, আমরা তো একটা পারফর্ম করতে আসছি। এক্সাক্টলি। আমি পারফর্ম করছি। ১ম কথা ওই জিনিসটা মনে করতে হবে আমি পারফর্ম করছি অন দ্য স্টেজ। আমি যদি এখন ভাবি যে আমি আসলে এখানে বিলং করি না, এটা আমার চেহারায় দেখা যাবে। রাইট, এটা আমার শরীরী ভাষায় ফুটে উঠবে। এবং খুব ইম্পোর্টেন্ট রাবি ভাই দ্য বডি ল্যাঙ্গুয়েজ। রাইট। আপনি কিভাবে দাঁড়াচ্ছেন। আমার মনে হয় যে আমরা যথেষ্ট নিজেদেরকে দেখি না রাইট। এবং যথেষ্ট দেখি না বলেই আমাদের কাজগুলো আমার দেখি না। যেই স্মার্টনেস গুলো ওইভাবে ডেভেলপ হয় না। অবশ্যই হয় না। সেই ক্ষেত্রে আমি আসলে আপনি অনেকটা আমার প্রশ্নের কাছাকাছি চলে গেছেন। আমি বলছিলাম যে পরবর্তীতে যেহেতু আমি উদ্যোগ দাওয়াত নিয়ে কথা পেয়েছিলাম। উঠে এসেছে যে আপনি ওইরকম একজন সফল মানুষ বা তরুণ হতে চেয়েছিলেন। এখন যে উদ্যোগগুলো নিয়ে কাজ করছেন সেগুলোর কি অবস্থা এবং কি স্বপ্ন নিয়ে শুরু করা? আমি যখন আমেরিকান এম্বাসিতে একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ফর্ম করি যেখানে আসলে আমরা প্লেয়ারদেরকে ম্যানেজ করতাম। Right. মাহমুদুল্লাহ রিয়াদের সাথে আমরা দীর্ঘদিন কাজ করেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করেছি, ফুটবল ফেডারেশনে কাজ। কিন্তু রাব্বি ভাই আমি এমন একটা কিছু করতে চাচ্ছিলাম যেটা আসলে মানুষের জীবনে একটা পরিবর্তন আনবে। এটা একটু কথাটা পুরনো শোনায় বাট এটাই সত্য। Right. এটাই আসলে ড্রাইভিং ফোর্স অনেক Right. মানুষের। তখন আমি চিন্তা করলাম কিভাবে বাংলাদেশের সব বয়সী সবাইকে খেলাধুলার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যায়। আপনার যদি আজকে খেলার প্রয়োজন পড়ে আপনার সন্তানের, আপনার নিজের, আপনার ভাতিজার, আপনার ভাতিজির, কোথায় যাবেন? ওই আনসারটা থেকেই খেলবি বাংলাদেশের জন্ম যে এক প্ল্যাটফর্মে খেলার সবকিছু পাওয়া যাবে। একাডেমির তথ্য, খেলা শেখার সুযোগ, আপনি মাহমুদুল্লাহ রিয়াদের কাছে খেলা শিখতে পারছেন, অনলাইন ক্লাস করতে পারছেন। একবার চিন্তা করুন ঠাকুরগাঁর ছেলেটা, রাইট, ওর অ্যাক্সেসটা কোথায়? সেটাই। সেই অ্যাক্সেসটা খেলার প্রোডাক্ট কিনতে পারছেন। ইনফরমেশনই দিচ্ছি আমরা শুধু। খেলার নিয়মের ব্লগ পড়তে পারছেন। এই জায়গাটা থেকে আসলে আর শুরুটা সবচেয়ে বড় কথা উদ্যোগের একটা বড় জায়গাও বোধহয় থাকে যে প্রবলেম ফাইন্ডিং করে সেটাকে সলিউশন সলভ করা। এটা তো একটা বড় জায়গা। কারণ এই জায়গাটা কোনো কাজ ছিল না। এই জায়গাটা কাজ ছিল যখন কাজ থাকে না তখন আবার কঠিনও হয়। হ্যাঁ, যখন কোনো তো লার্নিং নাই। লার্নিং না আপনার কাছে যখন একটা আমি যদি আজকে আপনাকে বলতাম যে রাব্বি ভাই আমি একটা রাইড শেয়ারিং অ্যাপ করব। তখন আপনাকে আমাদের আমার জন্য বোঝানো সহজ। আমার জন্য মার্কেটকে পেনিট্রেট করা একা এখনো কিছু, কিছু কোম্পানি আসছে। শুরুর জার্নিটা খুবই পেইনস্টেকিং আসলে। যারা উদ্যোগ নিচ্ছেন যেটা আমাকে কেউ কখনো বলেনি, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন যে এটা যে এত কঠিন, এটা যে আপনাকে ভেঙে চুরে একেবারে চুরমার করে দিবে। মানুষ তো কেবল ওই যে পেপারে, অনলাইনে অথবা টিভিতে এই যে এখনো হয়তো গল্পটা শুনবে। কিন্তু আপনি একটা হাত ডেভেলপ করার জন্য, এটা বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য কত এখনো কিছু আজকের করেন। দিন পর্যন্ত এটা এত কঠিন একটা জার্নি আমি জানি না। আমি যদি জানতাম যে এত কঠিন যে আমি আসলে এটা শুরু করতাম কিনা। বাট যখন আপনি শুরু করে ফেলেন আপনার ওই সাহস হয়তো তখন তো আবার চ্যালেঞ্জ থাকে নিজেকে প্রুফ করার। এটা একটা জার্নি আসলে। এবং আমার মনে হয় যে আমি যদি বলেন এই ভুলটা আপনি আবার করবেন কিনা আরো ১০ বার করব। কারণ এটা আমাকে ভেতরের ওই আগুনটা আপনার আছে। আজকে আমি মনে হয় অনেক কিছু শিখেছি মানুষ হিসেবে। রাইট। অ্যাজ আ কি বলবো যে আমার অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমি অনেক সাহসী হয়েছি, অনেক
কাম হয়েছি, এবং যেটা বলে না যে আপনার ইগো যে কোথায় হারিয়ে গেছে আর খুঁজে পাই না। একটু বলেন তো যে এই জায়গায় কতটা সৌভাগ্যবান বা কতটা কোয়ালিটিফুল মনে হয় যখন এই যে অন্য যেটা নিয়ে আমরা গল্প করছিলাম যে তাদের দূরে ঠেলে দিয়ে আপনাকে এই ফ্যাশন উইকে ডাকছে তখন? না মানে অবশ্যই ভালো লাগে, এবং আমি মনে করি আমি যতটুকু পাচ্ছি সেটা আমি ভাগ্যকে অবশ্যই কিছু ক্রেডিট দেই, আমার হার্ডওয়ার্ককে ক্রেডিট দেই। যেমন আমি কম খাই, আমি ব্যায়াম করি, আমি সচেতন থাকি আমি কি খাচ্ছি। ওই যে আমি বললাম যে বিরাট কোহলি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে, আমি জানি আমার শরীরে কি যাচ্ছে। রাইট। আমি নিজের কাজটাকে, হ্যাঁ আমি বিরাট কোহলি না, আমাকে এত মানুষ চেনে না, কিন্তু আমার কাজটাকে আমি ওরকম গুরুত্বপূর্ণ মনে করি। আমার মনে করা তো আপনি কেড়ে নিতে পারবেন না। মানে আমি ভিতরে কি ফিল করছি, ভাবতে পারবো প্রেজেন্টেশন কি না, আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার কাছে গুরুত্বপূর্ণ যে আমাকে স্ক্রিনে সুন্দর দেখাবে, আমাকে ফিট দেখাবে, আমি ভালো করে বলবো, আমার উচ্চারণ ভালো হবে। দেখেন এখন কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, বাংলিশ শো করতে হয়। হ্যাঁ, আপনি এটা এখন অস্বীকার করতে পারবেন না, ভাষা ফ্লুইড। হ্যাঁ, মানুষ নিচ্ছেও। আমাদেরকে বলে বাংলিশ করতে, তাহলে তো আমার ইংরেজির চর্চাটাও দরকার। রাইট। বাংলার চর্চাও লাগবে। বাংলাও যদি আমি ভালো বাচনভঙ্গি না থাকে সেটাও হবে না। তো এগুলো নিয়ে তো আমি কাজ করি, এবং কাজ করি বলে মানে কোথাও না কোথাও সামান্য হলেও স্ক্রিনে দেখা যাচ্ছে। আমার সিক্রেটটা বলি, প্রথম কথা কম খাওয়া, আর্লি খাওয়া, জেনে বুঝে খাওয়া, বেশি আয়োজন করা যাবে না। আমি কিন্তু ঘরেই 7 মিনিট 10 মিনিট ব্যায়াম করে ফেলি। ঘরে একটু দৌড়াই, জাম্পিং জ্যাক্স, একটু স্কোয়াট, পুশ আপ দেওয়া। আমি তো 6 প্যাকস বানাবো না, আমার যতটা দরকার, আমার প্রয়োজন, আমার যতটা দরকার আর কি জিনিসটাকে চালু রাখা, আপনার বডিটাকে, জিনিসটাকে আপনার সিস্টেমে আনা, ইনফর্ম করা যে হ্যাঁ আই এম ডিফারেন্ট এবং আমি এটা নিয়ে কাজ করি, এবং এইটাই কিন্তু অনেক বড় ইনফরমেশন যায় সোসাইটির কাছে। মানে সেই জায়গাটায় আসলে কিছু আমার সংকোচ কাজ করে অবশ্যই, যে আসলে কি আমি কি নিজের কথা বেশি বলে ফেলছি নাকি। হয়তো এরকম প্ল্যাটফর্মে আমার কাছে অন্য কোনো সুযোগ নাই, আমার নিজের কথাটা বলতেই হবে। কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই যে প্রেজেন্টেশনের কথা যে বলছেন, মানে ইউর স্পট অন, যে শরীর, আপনার বাচনভঙ্গি, কেউ কখনো, আমি অনেক প্রেজেন্টার দেখেছি যারা অনেক কাজ করে, তাদের এই জায়গাটাতেই সমস্যা। আমার কাছে মনে হয়, আমি ঠিক বেঠিক পরের কথা, প্রেজেন্টেশনে খেলাটা এখানে। রাইট। আপনার মুখটা কিভাবে নড়ছে, এবং এটাই কিন্তু সে ধরতে পারবে যে তিনি যখন তার কাজটাকে, যে আপনি বলছিলেন যে 1,500 ভিউ হলে আমি হয়তো 1200-1300 দেখতে হবে, অনেক দেখতে হবে। ইভেন আমি যখন বাংলা ভিশনে নিউজ পড়তাম তখন তো এত প্যানেল ছিল না, দেখা যেত প্যানেল থেকে ছাড়তো, আমরা ভিটিআরে হয়তো ওইভাবে দেখতে হতো। আর এখন আমি ইউটিউবে দেখা যায়, আর্কাইভে দেখা যায়, অনেক অপরচুনিটি। আমি নিউজ শেষ করে ফার্স্ট থিং আমি চলে যেতাম পিসিআরে, যে আমি বলতাম যে একটু নিউজটা ছেড়ে দেন, আমি একটু দেখব। তো এই জিনিসগুলা মানে আমার ক্ষেত্রে অনেক কাজ করেছে বলবো না, আমি বলেছি আমি করেছি। যারা তরুণ যারা আছেন তাদের এটা করা উচিত। আনটিল অ্যান্ড আনলেস আপনি সুপার ট্যালেন্টেড বা গড গিফটেড কিছু একটা নিয়ে আসছেন, আপনি যদি এখন প্রেজেন্টেশনের মেসি হন তাহলে আলাদা ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে হার্ড ওয়ার্কের, এবং জেনে শুনে হার্ড ওয়ার্ক করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি করছেন, মানে আমি কি চাই, আমি সেটাই বললাম যে রাব্বি ভাই, যে আপনি যেভাবে পডকাস্ট হোস্ট করেন, এটা আমার এক্সপার্টিজ না, কিন্তু আমার একটা অন্য এক্সপার্টিজ আছে, আমি সেটাই হোন করেছি, সেটাকেই শান দিয়েছি যে হ্যাঁ আমি হিউমারাস শো করতে চাই, আমি এই জায়গাটা করি, সেটা আমার ওভারঅল পার্সোনালিটি। আপনি কতবার হিউমারের কথা এনেছেন, কারণ আপনি ফেসবুকে দেখেন এই আনন্দটা করতে, সামনাসামনি যারা চিনে তারা ওটা করতে। তো এটা একটা লম্বা প্রসেস, টিভি স্ক্রিন থেকে শুরু করে ফেসবুক এবং নর্মাল হোস্ট, সব জায়গায় এগুলো দেখা যায়, এবং এটার কারণেই আসলে আপনার অনেকগুলো বিশেষত্বের মধ্যে এটা কিন্তু একটা স্পেশালিটি। পাশাপাশি আরেকটা জায়গায় গিয়ে আমরা শেষ করতে চাই, সেটি হচ্ছে যেহেতু আপনি অনেক বেশি বাইরের এনগেজমেন্টেও হোস্ট করেন, একেবারে লাইভ অন স্পট, সেই জায়গায় আসলে ঝামেলাগুলো কি হয় যারা করে, আপনি কিভাবে ম্যানেজ করেন? প্রথম কথা, ঝামেলা থাকে যে ইভেন্টে আপনি জানেন যে অনেক কিছুই তৈরি থাকে না, লাস্ট মোমেন্টে অনেক কিছু চেঞ্জ হয়। অমুক গেস্ট আসেনি, অমুকের নাম বলতে হবে, সেগুলো ক্ষেত্রে যেটা হয় কি, কেউ একজন থাকে আপনাকে কানের কাছে বলতে থাকবে, আচ্ছা শোনেন অমুক বড়, এরপর গোলাম রাব্বি বলবে, আর গোলাম রাব্বি চেঞ্জ হয়ে গেছে, এরপরে কাজী সাবিরের পরে আসলে আসবে না, ফারাবি হাফিজ আসবে, এরকম বলে সে চলে যাবে। আমি এখন যেটা করি, আমি বলি আমাকে লিখে দেন। রাইট। এবং অনেক সময় তারা কিন্তু এমন দুই একটা নাম বলেন যে নাম পরিচিত না, কোনো ডেজিগনেশনও দিচ্ছে না। যদি আমি একটা কর্পোরেট শো এর কথা বলি, হোস্ট হিসাবে আপনার মূল দায়িত্ব অতিথিদের নাম ঠিক বলা। আব্দুর রহমান, আব্দুর রহমান, রাইট, তার ডেজিগনেশন। আবার অনেক সময় বাংলা নামে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়, আকার রশি। আপনাকে
সুপার কেয়ারফুল হতে হবে এই ব্যাপারে। আপনি ওই কোম্পানির এমডির নাম ভুল বলছেন, অমার্জনীয়। এর জন্য আপনাকে আনা হয় নাই। আপনি নিজে থেকে জেনে নিবেন, আপনি কাউকে জিজ্ঞাসা করবেন উচ্চারণটা কি, স্টেজে উঠবেন না দরকার হলে। ওই যে বললাম, আমার সাথে সেটাই চুক্তি থাকে, আমাকে লিখে দিতে হবে, আপনি লিখে দিবেন আপনার হাত দিয়ে। এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গাগুলা জানতে হবে প্রেজেন্টারের রোল কি। আমি একটা মজার কাহিনী বলি। একটা ইভেন্ট হোস্ট করছিলাম আমি, আমাকে একজন এসে বলল যে বাইরে থেকে অ্যানাউন্স করছিলাম, তো বাইরে থেকে এসে বলল একটু অ্যানাউন্স করেন যে বাথরুম পিছনে বাম দিকে। তা আমি বললাম আমার স্ক্রিপ্টে তো লেখা নাই। তখন বললো যে তো এটা অ্যানাউন্স করতে কি সমস্যা? বললাম আপনি অ্যানাউন্স করেন। বললো আপনার কাজ কি? আমি বললাম স্ক্রিপ্টে যা লেখা তাই আমার কাজ, এর বাইরে না। তো জানতেও তো হবে, আমি কেন অ্যাজ আ প্রেজেন্টার অ্যানাউন্স করবো? এখন আপনি যদি অ্যানাউন্স করে ফেলেন তাহলে বলবে যে রাব্বি ভাই অ্যানাউন্স করতে পারে, আপনি পারেন না। রাইট। তো বাথরুম পিছনে বাম দিকে এটা তো আমার অ্যানাউন্স করার কথা না। মানে আমার কতটুকু দায়িত্ব এবং কোনটা বললে আমার ওয়েটটা এবং পুরো অনুষ্ঠানের ওই ওয়েটটা থাকবে এবং চলবে, সেই জিনিসটা জানা দরকার। সেটা খুব জরুরি দরকার, এবং আপনার নিজেকে ভ্যালু করতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি একটা বড় শোতে 5,000 10,000 টাকা করে ফেলবেন, কি আর এমন লিখে দিয়েছে পড়েছি, তাহলে অন্য কাউকে দিয়ে করাক। সেইটাই। হ্যাঁ, আমার সাথে এরকম হয়েছে একবার। আমি তাদের বলেছি গেট সামওয়ান এলস, পড়ুক। পড়াটা মানে সব কাজই তো কঠিন, সব কাজের জন্য যোগ্যতা লাগে। আজকে আমার কাছে এখানে মনে হচ্ছে আমি স্ক্রিনের সামনে কথা বলছি, এটা যিনি ক্যামেরা চালাচ্ছেন, আমি পারবো ক্যামেরা চালাতে? না। যিনি প্রোডাকশনের সাথে আছে, যিনি লাইট, দিস ইজ সুপার টেকনিক্যাল জিনিস, আমি পারবো লাইট তৈরি করতে? আমার তো মনে হবে যে এইটা একটু ফ্ল্যাপটা তুলে দিল, ডান দিকে নামলো, বাট ব্যাপারটা এরকম না। দেখা যাবে এক জায়গায় কালো দেখাচ্ছে, আরেক জায়গায় সাদা। এক্স্যাক্টলি। অথচ ওনারা যে কাজটা করছেন, স্ক্রিনে যে আমরা একটা ঝকঝকা জিনিস দেখব, নিজের কাজকেও রেসপেক্ট করতে হবে, অন্যের কাজকেও রেসপেক্ট করতে হবে। এই কারণে, কারণ ইউ আর পার্ট অফ এ টিম, আপনি মিডিয়ায় কাজ করেন। আপনার কাছে মনে হলো যে একটা প্রডিউসার ইম্পর্টেন্ট না, একটা ক্যামেরাম্যান ইম্পর্টেন্ট না, একটা মেকআপ আর্টিস্ট ইম্পর্টেন্ট না, আপনার যোগ্যতা নেই এখানে থাকার। কারণ দিন শেষে আপনি ভাগ্যবান, আপনার হয়তো কিছু বাড়তি যোগ্যতা আছে। ব্যাক এন্ডে সবাই কাজ করছে, আমাকেই শুধু দেখতে পাচ্ছি। তো চলেন না আমরা এই দুটো, আমরা তো সব জানি, সেটাই ওদের কাজগুলো করি, আমরা এখানে শোটা করে ফেলি, কিন্তু এভাবে হয় না। আমার মনে হয় যে এই জায়গায় গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে অর্থাৎ মেন্টালিটি ডেভেলপমেন্ট, ইউ আর আ পারফর্মার, তোমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি সেটা করো। ইন দ্য প্রসেস যারা ক্যামেরার পেছনে কাজ করেন তারাও জানেন আপনি পরিচিতি পাবেন, রাইট। উনিও জানেন, উনি আপনার সাথে হিংসা করেন না। আমরা অনেক সময় করে থাকি, আমরা করি, ওনারা প্রফেশনাল। আপনি একবার চিন্তা করেন যারা ক্যামেরার পিছনে কাজ করে তারা কতটা মহৎ, আমাকে আপনাকে ভালো দেখাবে, এবং অনেক ঝাড়ি খায়, গালি খায়, অনেক ধরনের, তাদেরকে কেউ চিনবেও না। মানে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যায় না যে এইখানে একটু শেড পড়তেছে, এতবার, ওনার কিছু যায় আসে না, দিন শেষে আমাকেই মানুষ চিনবে। তো এই জায়গাগুলো না রিয়েলাইজ করার ব্যাপার আছে, রেসপেক্ট করার ব্যাপার আছে, এই কথাগুলো বলতে হবে সবাইকে। এই কারণে আমরা এই রেসপেক্টের জায়গা দিয়ে শেষ করতে চাই। আপনাকে অনেক বেশি কৃতজ্ঞতা, কারণ হচ্ছে এই সময়টুকু ম্যানেজ করে আমাদের কাছে এসেছেন। না, আমি কৃতজ্ঞ, আমাকে কেউ কোনোদিন ডাকে নাই, ফার্স্ট টাইম গেস্ট আপনাকে ডেকেছে। না, আপনার হয়তো এই বদান্যতাটা আছে, আমাকে কেউ ডাকে না। ওকে, তারপরও আরো সামনে ডাকবে, আমরা আর কেউ না ডাকলে আমরা হয়তো আরো নানা সময় গল্প করবো, যেহেতু সময়ের মধ্যে শেষ করতে হচ্ছে। তাই এতটুকু সময় দেওয়ার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে, এবং যারা আসলে শুনছিলেন তাদের জন্য বলা। আমরা গল্পটা আসলে শেষ করছি এই জায়গাটায়, যে যারা আসলে এই যে চারকোনা বক্সের মধ্যে নিজেকে দেখাইতে চান এবং স্ক্রিনে আসতে চান, শুনছিলেন যে ক্যামেরার পেছনে কত মানুষ কাজ করে, তারপর কেবল দেখা যায় আমার মতো রাব্বি বা আমাদের মতো সাবির ভাইদের, তাই না? সুতরাং আপনাকে এমন দক্ষ এবং যোগ্য হতে হবে, ক্যামেরার স্ক্রিনে আমাকে দেখা গেল, ক্যামেরার পেছনে আমাদের জন্য যারা শ্রম দিচ্ছেন তারা যেন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন, পুরো জাতি যেন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারেন। কারণ আমাদের এটা কিন্তু কেবল একটা জব না, এটা একটা রেসপন্সিবিলিটি, যে আমি কোনো একটা ব্র্যান্ডকে প্রেজেন্ট করছি, কোনো একটা গণমাধ্যমকে প্রেজেন্ট করছি, বা কোনো একটা নিউজকে প্রেজেন্ট করছি। এই ছিল আমাদের গল্পে, যে একটা স্ক্রিনে যারা আপনারা যাদের শো দেখার জন্য বসে থাকেন, কাজী সাবিরের মতো, সেই মানুষগুলো আসলে কতটা হাম্বল এবং কতটা নিজেকে প্রেজেন্ট করার জন্য, নিজের হাত এবং বডি ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে নিজের বসাটা ডেভেলপ করার জন্য ফ্যামিলির সময় নিয়ে, নিজের সময় নিয়ে কতটা আসলে পরিশ্রম করেন। এই পরিশ্রমের গল্পটাই, জানাশোনার গল্পটাই, ব্যাকএন্ডের গল্পটা নিয়ে আসলে আমাদের আজকের আয়োজন ছিল। গল্প হয়তো শেষ হবে না, সামনে কোনো এক পর্বে হয়তো আরও আলোচনা হবে। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী পডকাস্টের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে।